বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। আজকে দেশের খবরই বলবো। গতকাল যে লালকেল্লাতে প্রধানমন্ত্রীজি একটা ভাষণ দিয়েছেন, প্রায় 75 মিনিটের ভাষণ, গতবারের থেকে এবারে কম। তো তিনি সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 5-6টা বিশেষ বিশেষ পয়েন্টকে তিনি হাইলাইট করেছেন। তার মধ্যে একটা বিষয় যেটা হাইলাইট করছেন, যেটা নিয়ে কালকে রাত থেকে এবং আজকে সকাল পর্যন্ত বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়া এবং যে অল্টারনেটিভ মিডিয়া, ইউটিউব মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে, সেটা যে তিনি একটা কথা বলেছেন, দিমাগি নকশাল। দিমাগি নকশাল মানে যারা মানে বুদ্ধি অর্থাৎ মাথাতে নকশালি মনোভাব পোষণ করে, তারা কারা সেই নিয়ে এখন প্রচুর বিতর্ক চলছে। অপোজিশন পার্টি তো সঙ্গে সঙ্গে একদম চারিদিক থেকে হৈ হৈ করে আক্রমণ করতে নেমে গেছে। এইটা হচ্ছে প্রথম কথা। এখন এই দিমাগি নকশাল কথাটা বলার পরে কেন এত লোকের রাগ হলো? শুধু অপোজিশন পার্টি নয়, তারপর দেখলাম বেশ কিছু জার্নালিস্ট, যারা বরাবরই দরবারি মিডিয়া বলা হয়, তারা তো আগ বাড়িয়ে নেমে গেছে যে এরকম কথা কেন বলবে, কাকে মনে করে বলছে, কাকে মানে করে বলছে, ইত্যাদি ইত্যাদি। কেউ আবার পুরাতন যে কথা, কারা আরবান নকশাল, কারা রুরাল নকশাল, এসব গল্প আরম্ভ করেছে। তো আসলে একটা নকশালবাদীদের যে আন্দোলন, সেটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও হয়েছে, অন্যান্য ঝাড়খণ্ডেও হয়েছে, বিহারেও হয়েছে, বাদবাকি প্রায় মধ্যপ্রদেশ থেকে নেপাল পর্যন্ত এদের একটা করিডোর তৈরি করার কথা ছিল, বা খানিকটা তারা করেও ফেলেছিল। তো সেই যে নকশাল, তারা বন্দুক নিয়ে লড়াই করে তাদের যে অবজেক্টিভ ছিল, যেটা মোটামুটি বই যেত, যে তারা বন্দুকের নলে দেশের শাসন ক্ষমতার পরিবর্তন করতে চায়, এবং তার জন্য তারা বিভিন্ন জায়গায় ইতিউতি পুলিশকে খুন করত, সরকারি অফিসারদের খুন করত, তারা বিভিন্ন জায়গায় ট্রেন ধ্বংস করেছে, এরকম ঘটনাও ঘটেছে। ফলে সরকারের কাজ করতে যারা মানে দায়বদ্ধ, তাদের প্রতি তাদের কিন্তু একটা বিভিন্ন রকমের যে অত্যাচার, সে অত্যাচার দেখা গেছে। শুধু তাই নয়, তারা প্রচুর সাধারণ মানুষকেও খুন করেছে। যদি ছত্তিশগড় ধরেন, যদি মধ্যপ্রদেশে ধরেন, ছত্তিশগড়ের বস্তার তো একবারে নকশালদের ঘাঁটি হয়ে গেছিল। তো যাই হোক, কিছুদিন যাবৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে নকশালবাদকে খতম করব। তো সেই নকশালবাদকে তিনি খতম করে দিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি যে পশ্চিম মেদিনীপুর জেলা বা ঝাড়গ্রাম জেলার যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে নকশালদের কী নাই উৎপাত ছিল, উৎপাদের কোনো শেষ নেই। ঝাড়খণ্ডেও ছিল, এবং বিভিন্ন সময়ে এই অঞ্চলে, ঝাড়খণ্ড এবং যে জঙ্গলমহল অঞ্চল পশ্চিমবঙ্গের, এখানে কিন্তু বিভিন্ন সময় বাস বন্ধ হওয়া, ধর্মঘট ডাকা, ভয়ে লোকে বাইরে বেরোতে পারত না, এই ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। সরকারের সাপোর্টের যে লোকজন ছিল, তাদেরকে ঘর থেকে রাত্রে অন্ধকারে টেনে লিজে খুন করা হয়েছে, এসব ঘটনা কিন্তু আকছার ঘটেছে। তো সেটা মোটামুটি সরকার যাকে বলে দমনই করে দিয়েছে। অবশ্যই সেটা পুলিশ, মিলিটারি, প্যারামিলিটারি দিয়েই দমন করা হয়েছে, কারণ এরা সহজে বস্তুতা স্বীকার করতে চায় না। আর একটাও হয়েছে, সেটা হচ্ছে অনেকে মেন স্ট্রিমে ফিরে এসেছে, কারণ দীর্ঘদিন জঙ্গলে কাটিয়ে বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করে বিভিন্ন জনের কাছ থেকে জোর জবরদস্তি চাঁদা তুলে, রাস্তা হতে গেলে কন্ট্রাক্টরদের কাছ থেকে চাঁদা তুলে, এবং যে তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিয়ে জোর জবরদস্তি তাদের কাছে যে ভয় দেখানো, এই ব্যাপারটা কিন্তু ছিল। তো সেক্ষেত্রে যখন অনেক দিন জঙ্গল এলাকায় থাকার পরে দেখেছে যে না, এটা এই জীবনটা যথেষ্ট ভালো জীবন বা সুন্দর জীবন নয়, সেক্ষেত্রে তখন তারা বুঝেছে যে এখান থেকে ফিরে যেতে হবে। এবং নকশালদের যে বড় বড় নেতা ছিল বিভিন্ন জায়গায়, তাদেরকেও কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ভয়ানক অ্যাকশন নিয়ে তাদেরকেও কিন্তু বন্দুকের নলেই শেষ করে দিয়েছে। আমরা দেখেছি পশ্চিমবাংলাতে নামকরা যে নেতা কিষাণজি বলা হতো, যে অন্ধ্র থেকে না তেলেঙ্গানা থেকে আসতো, তাকেও কিন্তু পুলিশের ইয়েতেই শেষ করে দেওয়া হয়েছে। ফলে সেই যে গ্রাউন্ড ফোর্স নকশালদের, যারা জঙ্গলের মধ্যে থেকে সাধারণ মানুষকে অত্যাচার করতো, জঙ্গলের মধ্যে থেকে টাকা আদায় করতো এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা আদায় করতো, তারা মোটামুটি এখন শেষ হয়ে গেছে। অনেকে মেন স্ট্রিমে ফিরে এসছে, অনেকে সরকার চাকরিও দিয়েছে, অনেকে মানে উন্ডেডও হয়েছে। তারপরে বুঝেছে যে এরপরে আর এই রাজনীতি থেকে লাভ নেই, এ পর্যন্ত মোটামুটি একটা জায়গায় শেষ হয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, এর বাইরে একটা কথা ছিল আরবান নকশাল। আরবান নকশাল মানে তারা হচ্ছে শহরাঞ্চলে থাকে,
তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, হোয়াইট কালার জব করে, সাংবাদিকতা বিভিন্ন সময় দেখা গেছে যে এই যে নকশালদের যে কার্যক্রম সেটাকে বিহাইন্ড দ্য সিন তারা সাপোর্ট করে, তারা ন্যারেটিভ বিল্ড আপ করে, তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কিন্তু বাধা ডালে। সেটা বিভিন্ন জায়গায় দেখা গেছে। তামিলনাড়ুতে দেখা গেছে পরমাণু যে বিদ্যুৎ কেন্দ্র সেটা হওয়ার বিরুদ্ধে কী পরিমাণ লড়াই হয়েছে, এবং আপনার সেই ড্যামের বিরুদ্ধে কিভাবে লড়াই হয়েছে এবং সেই ড্যাম তৈরি হতে কতদিন পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো দেশে উন্নয়নটাকে গুরুত্ব দিয়ে বিকাশটাকে করাতে হবে সেটাকে কিন্তু এরা বাধা দেয়। সেটা গ্রাউন্ড ফোর্স, তারা জঙ্গল এলাকায় রাস্তা হতে দেবে না, স্কুল বাড়ি উড়িয়ে দিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। অর্থাৎ বিকাশের আলো যাতে মানুষের কাছে না পৌঁছায়। অর্থাৎ হতে পারে এমন একটা উদ্দেশ্য যে যত দারিদ্র্য থাকবে তত মানুষের মধ্যে ক্ষোভ জন্মাবে, তাহলে তারা সরকার পরিবর্তনে সাহায্য করবে। সেক্ষেত্রে তারা একটা বিশেষ সুযোগ সেখানে তৈরি করতে পারবে নিজেদের পক্ষে। এইটা একটা আইডিয়া। আর দ্বিতীয় আইডিয়া হচ্ছে দেখুন শহরাঞ্চলে দেখুন, শহরাঞ্চলে তারা হচ্ছে কি যে বিভিন্নভাবে এই সমস্ত যারা কাজ করে তাদের ঢাল হিসাবে কাজ করে, কিন্তু প্রায়শই দেখা যায় এটা কোনো নতুন কথা। কিন্তু আরবান নকশাল থেকে সেইটাকে এই যে প্রধানমন্ত্রী কালকে বলে দিয়েছেন যে দিমাগি নকশাল, তো চারিদিক থেকে একদম কিলবিল করে উঠেছে সবাই, বুঝতে পেরেছেন? বিরোধীদের মধ্যে এক ধার থেকে লাইন দিয়ে সব বাইর দিতে শুরু করেছে, মানে খুব উচ্চস্তরের নেতা থেকে যারা দীর্ঘদিন মন্ত্রিত্ব করেছে তারা থেকে, এবং বিভিন্ন পদে বসে আছে তারা থেকে, এবং নিচু স্তরের নেতা পর্যন্ত একসঙ্গে বিরোধীরা একবারে হৈ হৈ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে শুরু করেছে। কিন্তু তিনি যা বলার বলে দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে দিমাগি নকশাল, এর থেকে জনগণকে সাবধান থাকতে হবে, অর্থাৎ তাদের সঙ্গে বেশি যোগদান করা যাবে না। দেখা গেছে যে আপনার ধরুন এই যে দিল্লিতেই যে প্রতিবাদ হলো সিজেপি প্রোটেস্ট, সেই সিজেপি প্রোটেস্টে এমন কিছু লোক তারা যে হাজির হয়েছে, ঢাল হয়ে পৌঁছে গেছে এবং সেখানে যে বক্তব্য রেখেছে, যারা কিন্তু এই সরকারের যে কোনো কাজের শুধু কাজেরই বিরোধিতা করে। অর্থাৎ সরকার বিরোধিতা করাই একটা হচ্ছে তাদের কাজ। তার সেই সরকারের বিরোধিতা করে ন্যারেটিভ তৈরি করা, সরকারের বিরোধিতা করে আর্টিকেল লেখা, সরকারের বিরোধিতা করে সাংবাদিক সম্মেলন করা, সরকারের বিরোধিতা করে ছোটোখাটো যেখানেই প্রতিবাদক সেখানে যে পৌঁছে যাওয়া। এই আন্দোলনজীবী তার একটা গোষ্ঠী আছে মূলত দিল্লি এবং আশপাশকে কেন্দ্র করে, তারা এই কাজটা করে। কৃষক আন্দোলনের সময়ও দেখা গেছে, তারপর আপনার শাহিনবাগ আন্দোলনের সময়ও দেখা গেছে, আবার এই সিজেপি আন্দোলনের সময় দেখা গেল তারা কিন্তু সেখানে যে পৌঁছে যাবে, পৌঁছে যেয়ে তাদেরকে মরাল সাপোর্টটা দিয়ে আসবে যাতে সরকার বিরোধী এই কাজকর্মগুলো চলতে থাকে এবং সরকারকে যাতে কোনোভাবে ঝুঁকিয়ে দিয়ে যায়। উন্নয়নটা তাদের কাছে কাম্য নয়, যেভাবে হোক ডিস্ট্রাকশনটাই কাম্য। এটাই হচ্ছে যে একটা বিষয় দেখা গেছে। আপনি দেখুন এই যে পার্লামেন্টের অধিবেশন হল, এই পার্লামেন্টের অধিবেশনে শুধুমাত্র পার্লামেন্টের কোটি কোটি টাকা খরচা করে বিরোধীরা গোলমাল করে খালি পার্লামেন্টের অধিবেশন চালু হতেই দেয়নি, এবং যে সমস্ত ল এনাক্ট হওয়ার কথা ছিল সেই ল এনাক্ট হতে তারা অবিরত বাধা দিয়েছে। একটা সরকার যারা ক্ষমতায় থাকবে তারা বিভিন্ন আইন আনবে, সেই আইনের নিয়ে পর্যালোচনা হবে, পর্যালোচনা হওয়ার পর যদি প্রয়োজন ভেদে পক্ষে বিপক্ষে ভোটাভুটি হবে, তারপর সেই আইন পাস হবে। এটাই গণতান্ত্রিক ব্যবস্থার নিয়ম। এখন গণতান্ত্রিক ব্যবস্থায় যাদের বিশ্বাস নাই তারা এই বকলমে ভিন্ন পথে জোর করে পার্লামেন্ট দখল করব, জোর করে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করব, জোর করে আপনার হচ্ছে সচিবালয় দখল করে নেব, এই জাতীয় কাজকর্ম করে একটা সরকারকে বিব্রত করা বা সরকারকে উৎখাত করার যে চেষ্টা, এটাই হচ্ছে দিমাগি নকশালরা তারা পিছন থেকে সাপোর্ট করে। অর্থাৎ তারা ন্যারেটিভটা বিল্ড আপ করে পিছন থেকে সাপোর্ট করে এবং তার পক্ষে প্রচারটা চালায়। এটা কিন্তু কোনো নতুন কথা নয়। তো ভারতবর্ষেও সেরকম একটা গোষ্ঠী আছে যারা এই কাজটা করে চলেছে। তারাই শ্রীলঙ্কার মতো যাতে করে সরকারকে ফেলে দেওয়া যায়, পার্লামেন্টে ঢুকে যে রাষ্ট্রপতি ভবনে ঢুকে যে বাংলাদেশের মতো নেপালের মতো একটা কোনো আন্দোলন করে দিয়ে সরকারকে ফেলে দিয়ে একটা অরাজক অবস্থা তৈরি করে দেওয়া, সেখান থেকে আবার নতুন করে একটা সরকার করে দেওয়া, এতে যে কোনো দেশেরই লাভ হয়নি সেটা ইতিহাসটা পড়ে দেখে নিতে হবে। শ্রীলঙ্কায় এই আন্দোলনের পরে যে অবস্থা হয়েছে, শ্রীলঙ্কা এখন চায়নার কবজার মধ্যে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আর্থিক অবস্থা কিছুই সারেনি, এবং শ্রীলঙ্কা এখনও পর্যন্ত তার যে আগের অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে আসতে পারেনি। বাংলাদেশের অবস্থা দেখুন, বাংলাদেশের দুর্দশার শেষ নেই একেবারে। কাল না পরশু একটা ভিডিও দেখছিলাম যে বাংলাদেশের রুরাল এলাকায় বিদ্যুতের কোনো
পরিষেবাই পাচ্ছে না এখন মানুষ, কারণ বিদ্যুৎ উৎপাদন তাদের ব্যবস্থা নেই। নেপালের থেকে বিদ্যুৎ ভারত হয়ে যাচ্ছে, তার থেকে খানিকটা চলছে, সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে, যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি একদম ঢপ হয়ে গেছে। তো ফলে বাংলাদেশে কী অবস্থা খারাপ হয়েছে। নেপালে আবার নতুন করে জেনজি আন্দোলন শুরু হয়েছে। নেপালে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে ইদানিংকালে। তো ফলে আসলে রাতারাতি এরকম একটা আন্দোলন করে রাস্তায় নেমে যে সরকার পরিবর্তন করে দিলেই যে সেখানে বাকি সব সমস্যাগুলোর সমাধান হয়ে যায় তা হয় না, বরং সেই দেশটা এবং সে দেশের জনগণ আরও গভীর সমস্যায় নিমজ্জিত হয়ে যায়। ব্যবস্থা যেটা চলছে সেই ব্যবস্থায় থাকতে থাকতেই গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে জনগণের সমর্থন আদায় করে সেখানে ক্ষমতায় আসার যে চেষ্টা, সেই চেষ্টা যখন বিফল হয় কিছু লোকের, তারা যখন পেরে উঠছে না, তখন তারা ভিন্ন পথ দিয়ে মানুষকে উত্তেজিত করে, যুবকদিকে উত্তেজিত করে, যুবকদিকে ভুল পথে চালিত করে সরকার বিরোধী কাজকর্মে নামিয়ে দেয় এবং যেভাবে হোক সরকারকে কীভাবে হেনস্থা করা যায় বা সরকারকে যদি উৎখাত করা যায় সেই চেষ্টা করে। এই মানসিক গঠন যারা পোষণ করে, এই মানসিক ব্যবস্থাটাকে অন্যের মধ্যে ইনজেক্ট করে, সেটাই দিমাগি নকশাল প্রধানমন্ত্রীজি বলেছেন। আমার তো মনে হয়েছে যে এই জন্যই তিনি কথাটাকে বলেছেন, কারণ তিনি দিনকালে দেখছেন যেভাবে পার্লামেন্টে ডিস্টার্ব হচ্ছে, কোনো আইন পাস হচ্ছে না, আলোচনা হচ্ছে না, যেভাবে রাস্তায় লোকজন ডেকে নিয়ে এসে তাদেরকে যুবকদিকে উত্তেজিত করে পার্লামেন্টের অধুরে বসিয়ে দেওয়া হচ্ছে, দিনের পর দিন আন্দোলনের নাম করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, মানে অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই পিছন থেকে যারা স্যারকে সাপোর্ট করছে তাদেরকেই তিনি দিবাকি নকশাল বলেছেন, যারা তাদের পক্ষে ন্যারেটিভ বিল্ড আপ করে তাদেরকে হাজির করে দেয় রাস্তায় এবং তারপরে তাদের পক্ষে বিভিন্ন রকমের প্রচারটা চালাতে থাকে, তাদের কথাই প্রধানমন্ত্রীজি বলেছেন। এটা তো আমার বিশ্বাস আগামী দিনে যে যতই সমালোচনা করুক, যে কথা বলার মানুষের কাছে পৌঁছানো সে কথা কিন্তু পৌঁছে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, বন্দে মাতরম।